আমি দেবব্রত দাস বলছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম, কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কীভাবে আমাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, শুরুটা ছিল ব্রাঞ্চ কর্তৃপক্ষ, পরে তো যখন কোনো অভিযোগের কোনো উত্তরই দিল না, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বললেন যে ব্যাংকেরও সায় আছে, কীভাবে একটা চোর চুরি করার ফলে তাকে বাঁচানোর জন্য ব্রাঞ্চ কর্তৃপক্ষ, চোর, তার চোরের যে পক্ষের যারা ছিল এবং আরও কিছু ম্যানেজার অফিসার মিলে চক্রান্ত করে যে কোনো কারণে হোক আমি জানি না এমন অত্যাচার করলো আমার উপর যে আমাকে চাকরি করা মুশকিল করে দিল। আমার অনেক রকম অসুখ আছে, হাই ব্লাড প্রেশার, সুগার, এসব ব্যাংকের জন্যই হয়েছে, ডায়াবেটিশন, এসব কারণে আমার প্রায় মৃত্যু মুখে আমি চলে যাই। এরকম অবস্থা, 24 ঘন্টা আমার মধ্যে এরকম উদ্বেগ, আশঙ্কা কাজ করবে এবং প্রচণ্ড মিথ্যা কথা বলে যে আমাকে অপমান করা হয়েছে, এগুলো আমি প্রমাণ দেবো, আমি শোনাবো, ওগুলো ভয়েস রেকর্ড আছে। ভাগ্যক্রমে আমি প্রথম যেদিন আমার অত্যাচার শুরু করে সেদিনেই পুরোটা ভয়েস রেকর্ড করেছি, ওটা আমি শোনাবো এবং তখন বলে দেবো। এবার বলি যে এই মালদা ব্রাঞ্চে, স্টেট ব্যাঙ্ক মালদাতে আমি ছিলাম লাস্ট, সেখান থেকেই আমি ভিআর নিয়ে রিটায়ার করেছি এবং খুব কৌশলের সঙ্গে এটা করতে হয়েছে, না হলে আমি এত বিপদে পড়তাম যে আমি টাকা পয়সাও পেতাম না কোনো, এরকম অবস্থা। এটা 2018 সালের 5ই জুন টাকা জমা দিতে এসে একটা ছেলে আমার কাউন্টার থেকে স্টেট ব্যাঙ্ক মালদা ব্রাঞ্চের টাকা চুরি করে 53,000 টাকা ভিতরের ট্রে থেকে উঠিয়ে নেয়। সেটা কয়েকদিন পর পাওয়া যায় যে এরা সিসিটিভি ফুটেজ থেকে যে চুরি করেছে, একদম পরিষ্কার চুরি এবং কোনো সন্দেহের অবকাশই নেই। এত পরিষ্কার যে সিসিটিভিতে দেখা যায় এটা আমি জানতাম না। তারপরে এই চুরিটা সিসিটিভি থেকে পাওয়া গেছে 14ই জুন 2018, 5ই জুন চুরি হয়েছিল। তখনকার যে স্টাফরা, ক্যাশিয়ার, ক্লেরিক্যাল স্টাফ, তারাই সিসিটিভির ব্যবস্থা করেছিল। ব্যাংকে যেটা হয়ে থাকে বোঝাপড়ি, একজনের টাকা শর্ট মানে সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসে খোঁজখবর নিয়ে যা জানা গেল সেটা বোঝা গেল সঙ্গে সঙ্গে যে এর টাকাটা শর্ট আছে। ফোন করা হলো, তো অস্বীকার করলো। আমি বললাম আমার টাকাটা যাবে, কিছু করার নেই। কিন্তু পরে যখন চুরিটা পাওয়া গেল তখন তো একটা ব্যাংকের বিষয় হয়ে গেল এবং চোরের যা শাস্তি পাওয়ানো সেটা দিতে হবে এবং আমার যে টাকাটা সেদিন দিতে হয়েছিল নিয়ম অনুযায়ী সেটা আমি ফেরত পাবো। চুরিটা কেমন না, 14 তারিখ যেদিন চুরিটা প্রথম হলো, দেখানো হলো ব্যাংকে, সেদিন তখন ব্যাংক চিফ ম্যানেজার পাল্টে গেছে। উজ্জ্বল কুমার নামে একজন চিফ ম্যানেজার এসেছে, বিহারভাষী, হিন্দিভাষী, এবং তার কয়েকদিন পর ক্যাসকেড ম্যানেজার আবার পাল্টে গিয়ে বিশাল কুমার নামে একজন ক্যাসকেড ম্যানেজার এসেছে। সেদিন চুরিটার ফুটেজ দেখার পর আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিল, বেশ দুর্ব্যবহার। তো আমার বহু সিনিয়র, আমি 34 বছর, তখনই 34 বছর পার করে দিই, 34 বছর 10 মাস 40 চাকরি করেছি, আর 25 মাস চাকরি বাকি ছিল। সেই 25 মাসটা বিরাট ভ্যালুয়েবল। সেই সময় যে বেতনটা পেতাম সেটা হয়তো জীবনের প্রথম 20 বছরেও পাইনি, কেননা সিনিয়রিটির জন্য অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছিলো প্রথম। তারপরে আমাদের পে স্কেল রিভিশনটাও ডিউ হয়ে গেছিলো, কিন্তু তখনও হয়নি। পরবর্তীকালে যখন হলো, এই সবচেয়ে প্রথম আমার চাকরি জীবনে এত ভালো রিভিশন হয়েছিল পে স্কেলের, কিন্তু আমি কিছু পেলাম না। সামান্য পেনশন বেড়েছে, প্রচুর লস, কিন্তু আমার কাছে হচ্ছে প্রাণে বাঁচাটা প্রথম, 1 নম্বর সবসময়, সবার জন্যই। তো সেটা এমনভাবে আমার মানবাধিকার লঙ্ঘন করলো, চাকরির অধিকার কেড়ে নিল, শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ করে দিল। ফোবিয়া হয়েছিল আমাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে কলকাতায় লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে। আমার মানসিক সমস্যা হয়েছিল ফোবিয়াটা, এবং যে এক্সিস্টিং রোগগুলো, প্রেশার টেশার, এগুলো প্রচণ্ড বেড়ে গেছিলো।
থাইরয়েড, ইউরিক অ্যাসিড ইত্যাদির সমস্যা শুরু হয়েছিল। সবচেয়ে বড় কথা যে আমি আতঙ্কগ্রস্ত এত ছিলাম যে মনে হতো যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আসলে চুরিটা দেখাবো, কারণ আমি এই 4 বছর ধরে শুধু চেষ্টা করেছি। স্টেট ব্যাংকেই আমি ডাইরেক্ট প্রথম কমপ্লেনটা করেছি মানবাধিকার কমিশনে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তারা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে এটা চাকরিটা ছাড়ার পরে। স্টেট ব্যাংকের সঙ্গে সঙ্গে করতে পারিনি, কারণ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম টাকা পয়সা পাবো কি না। তখন আমার কারোর সঙ্গে যোগাযোগ নাই এবং সবাই আমার সবার থেকেই আমি আতঙ্কগ্রস্ত, কারণ কেউ আমার সমর্থনে একটা কথা বলেনি। একটা চোরকে বাঁচাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ কর্তৃপক্ষ, চিফ ম্যানেজার, একটা সিনিয়র স্টাফ এরকম যার সারা জীবনে কোনো স্পট পড়েনি চাকরির জীবনে বা ব্যক্তিগত জীবনে, খুবই শৃঙ্খলা পরায়ণ, খুবই ক্লিন লাইফ, কোনো স্ক্যান্ডাল নেই জীবনে, পাড়ায় হোক, সমাজে হোক, অফিসে হোক, সব জায়গায় একদম ক্লিন, সিনসিয়ার, রেসপন্সিবল একজন এমপ্লয়ি। কেউ একটা কথা বললো না, অপরাধীকে সবাই সমর্থন করলো। চোরটাকে বাঁচানোর জন্য চিফ ম্যানেজার আর ক্যাশকেড ম্যানেজার এবং আরেকটা পার্থ চক্রবর্তী। ওরা প্রথম দিন আমাকে খুব বাজেভাবে, পার্থ চক্রবর্তীকে আমি সেদিন প্রথম দেখি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ব্যাংকে নতুন এসছে। আমি ভেবেছিলাম পুলিশের লোক। চুরির ব্যাপার ঘটেছে, সন্ধ্যাঘণ্টা খুব বাজেভাবে কথা বলেছিল সেদিন, 14 তারিখ, দিন প্রথম ফুটেজটা দেখানো হলো। সেদিন এই চিফ ম্যানেজার যে নতুন এসছেন, তিনি বললেন যে আপনি কিছু করবেন না বিষয়ে, ব্যাংক আইনি ব্যবস্থা নেবে এবং চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং আপনার যে টাকাটা দিয়েছিলেন সেটা উদ্ধার করে ফেরত দেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন হওয়ার পর, মাসখানেক পেরিয়ে যাওয়ার পর আমি টাকা না পাই, আমি টাকা দিতে থাকি। কোনো একটা ফুটেজ আবার, আমি তো 3বার ফুটেজ দেখিয়েছি। সেই চোরের যে মালিক, চোরটা যার কর্মচারী, সে বিরাট ক্যাশকেড কাস্টমার, ভীষণ ইম্পর্টেন্ট কাস্টমার। এই কথাগুলো আছে, চিফ ম্যানেজারই বলেছে, আমি কোনো কথা বলবো না। আমি তাদের সম্পর্কে আমার কাছে চোরটা ফ্যাক্টর এবং পরবর্তীকালে ব্যাংকের ব্রাঞ্চের চিফ ম্যানেজার এবং উজ্জ্বল কুমার এবং ক্যাশকেড ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, এরা হচ্ছে ডাইরেক্টলি একদম ইনভলভ। এদের তো কখনোই বলতে পারবো না যে এইভাবে একজন স্টাফকে চাকরি ছাড়া করে দিতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো নাম করা প্রতিষ্ঠান। আমি সেটাই জানাতে চাই আজকে, সমস্ত প্রমাণ দিয়ে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে। হিউম্যান রাইটস থেকে একটা নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, এটা দেখতে, ঘটনাটা দেখে আমার কমপ্লেনের 8 সপ্তাহের মধ্যে যা যা সমস্যা থাকলে সেটা সুরাহা করতে। কিন্তু সেটা হয়নি, তদন্ত হয়নি। স্টেট ব্যাংক এড়িয়ে গেছে এবং যে উত্তরটা দিয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি না। তার মধ্যে চুরির ঘটনা, চোরের ঘটনা, আমার উপর অত্যাচারের ঘটনা, যেগুলো আমার মূল জিনিস কোম্পানির, সেগুলো কিছু ছিল না। প্রথম স্টেট ব্যাংককে আমি কমপ্লেন করেছি 20 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে প্রথম। এটা পেমেন্ট পাচ্ছিলাম না বলে আমি তো প্রচণ্ড আতঙ্কগ্রস্ত। হাতের টাকা শেষ, লিভ শেয়ার, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, এগুলো যে পরে যখন দেরি হয় একটু সময়, ভিআর নেওয়া পেনশনারদের, সেটা আমি জানি। কিন্তু যে লোকালি হয়, যেটা মালদাতেই হয়, সেটা খুব বেশি হলে 7 দিন লাগবে, 4 দিন 5 দিন। মালদাতেই আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আরডিও বলে রাজবাড়িতে, সেখান থেকেই স্যাংশন হয়। কিন্তু পাঠায়নি। 1 মাস 20 দিন হওয়ার পর আমার কোনো সেভিংস নেই। এটা তাড়াতাড়ি করার জন্য বলে এসেছিলাম। সেই সময় চাকরি ছেড়ে দেওয়ার পরেও যখন কথা বলেছে, তখনও খুব বিরক্তিকরভাবে, প্রচণ্ডভাবে কথা বলছে, যেন কোনো কৃতদাসের সঙ্গে কথা বলছে এইভাবে, কোনো রাজা বকাঝকা করে একদম সবসময়, প্রত্যেকটা কথার মধ্যে বকা। এর অদ্ভুত একটা অমানুষের পাল্লায় পড়ে গিয়ে আমাকে চাকরিটা ছাড়তে হলো। এবং অমানুষ এটাকে কেন বলবো, যারা সবাই চুপচাপ দেখলো চোখ বন্ধ করে, মালদা ব্রাঞ্চের অন্তত 40 জন অফিসার, স্টাফ, গার্ড সব মিলিয়ে, কেউ তো একটা কথা বললো না। আমি বলেছিলাম, আজকে তোমরা এরকম করছো, কালকে তোমাদের করবে, তোমরাও কথা বলবে না, তখন কেউ কথা বলবে না। কিন্তু আমি যদি নিজেই ভিকটিম না হতাম, কাউকে এভাবে চাকরি ছাড়া করতো, এটা হতে পারতো না। 7 দিনের মধ্যে আমি এটা নিয়ে সারা ভারতে খবর ছড়িয়ে দিয়ে হল্লা করে দিতাম।
এভাবে একজনের উপর অত্যাচার করে চাকরি ছাড়া করতে বাধ্য করছে। স্টেট ব্যাংকে আমি 7টা কমপ্লেন করেছি। ফেব্রুয়ারির 20 তারিখে যেটা, সেটা পেমেন্ট সংক্রান্ত। পরের দিন আমাকে কলকাতা PPGLH কলকাতা থেকে একজন অফিসার ফোন করে আমাকে পেমেন্টের ব্যাপারটা বলেছিল। এটা উল্লেখ করে যে আমার কমপ্লেন চেয়ারম্যানে করেছি, এই স্টেট ব্যাংকে করেছি, তার ভিত্তিতে আমার পেমেন্টগুলো প্রসেসিং সব হয়ে গেছে, কলকাতা থেকেও পাঠিয়ে দিয়েছে। কর্পোরেটে যখন ছাড়বে তখন এটা পেমেন্ট হয়ে যাবে, যেমন যে পদ্ধতি হয়, ব্রাঞ্চে যাবে, তারপরে ব্রাঞ্চ আমার অ্যাকাউন্টে দেবে। এবং 27শে মার্চ থেকে আমার পেনশন চালু হবে। এবং সেই অফিসারই নিশ্চয়ই মালদার যে আরবিও, সেখানে বলে দিয়েছিল যে আমার লিভ এনকাসমেন্টটা। পরের দিন আমাকে আরবিও থেকে ডেকে, ওখানে একজন অফিসার আছে যে ডিল করেছিল আমার ভিআরটা, যার জন্য ভিআরটা হয়েছিল, তা নাহলে ভিআরের ফর্মই তো পাঠাচ্ছিল না মালদা থেকে। প্রচুর সমস্যা করেছে। চোরকে বাঁচানোর জন্য যে এরকমভাবে আমাকে আদা জল খেয়ে আমার পিছনে লেগে পড়বে, এটা তো আমি ভাবতেই পারিনি। সবই বলবো, আস্তে আস্তে সময় লাগবে। আমি বলবো শুধু না, প্রমাণ দিয়ে, সব ফুটেজ থেকে ওদের প্রচুর আমার ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং আছে, ওগুলো শুনিয়ে বলে দেবো, যেগুলো প্রয়োজনীয় কাস্টমারদের, যারা শুনবে তাদের সাধারণ মানুষ বা প্রশাসনিক কেউ, যে কোনো এমিনেন্ট পার্সন। তারপরে আমি যখন PF এবং গ্র্যাচুইটির টাকা পেয়ে গেলাম মার্চ মাসের 6 তারিখে সম্ভবত, আমি মার্চ মাসের 8 তারিখ থেকে কমপ্লেন করতে শুরু করেছি ডাইরেক্টলি, যে আমার ওই চুরি সংক্রান্ত ব্যাপারে। ফুটেজ আছে আমার কাছে, ভয়েস রেকর্ডিং আছে। এগুলো রেকর্ডিংয়ের কথা তারা জানতো না, তারা হয়তো ভাবতেও পারেনি। পরবর্তীকালে আমি অনেক দিয়েছি আমার ফেসবুকে, শুনেছে, তোলপাড় পড়ে গেছে, আমি জানি। তো এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হ্যাঁ, আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একটা লেখা, আমি একটা ছবি দিয়েছিলাম সঙ্গে, লেখার সঙ্গে, সেটা উনি আমাকে যে ভীতি প্রদর্শন করেছিল ব্যাংকের হয়ে। আমাদের সেক্রেটারি কাজ করে ম্যানেজমেন্টের। খুব মজার ঘটনা ঘটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, সবচেয়ে নাম করা ব্যাংক, 1 নম্বর ব্যাংক ভারতে। তো সেই যে ফোন করেছিলেন পিপিজি, তাকে সমস্ত ঘটনা বলেছিলাম। উনি জিজ্ঞাসা হয়েছিলেন, আপনি অত্যাচারের কথা লিখেছেন? আমি শুধু অত্যাচারের কথাই লিখেছিলাম, টাকা পেমেন্ট পেতে দেরি হচ্ছে থেকে শুরু করে, কারণটা লিখিনি। তখন কারণ বললাম একে একে, শর্টে বলতে আমি ভয় পাচ্ছি, আমার তো গলা কাঁপছিল। ওই রেকর্ডিংটাও আছে, ওটা শুনলেই বোঝা যাবে যে গলা কাঁপছিল। আমি অনেক টাইম নিয়েছি ইজি হতে, ফ্রি হতে। তারপরে পুরো ঘটনা এটাই বলেছি, ঠিকঠাকই বলেছি। অনেক কিছু হয়তো বাদ গেছে, কিন্তু যা বলেছি তাতে যথেষ্টই বলেছি, এবং প্রত্যেকটা কথা ঠিক। আমি যা বলবো তার প্রত্যেকটা কথা ঠিক বলবো, এবং প্রত্যেকটার প্রমাণ আছে, প্রমাণ দেব। সেদিন উনি সমস্ত ঘটনা শুনে লাস্টে বলেছেন যে আমি কি এই কমপ্লেনে স্ট্রিক্ট থাকবো। আমি আবার ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছি তো ব্যাংক চায় না যে আমি এই কমপ্লেনটা ধরে রাখি একজন চিফ ম্যানেজারের এগেনস্টে। এখানে আবার পদমর্যাদা অনুযায়ী ট্রিটমেন্ট হয়, সবার জন্য একই ধরনের নিয়ম নীতি আছে, হয়তো লিখিত অবস্থায়। হয়তো বলছি কারণ সেটা যদি ইমপ্লিমেন্ট না হয়, তাহলে আমি কর্মচারী হিসেবে তার কি, সেটা নিয়ে কি বলবো। আছে লিখিত নিয়ম, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য আছে। অফিসার আর ক্লেরিক্যাল স্টাফদের মধ্যে তো প্রচণ্ড। আমি যা বলছি এটা মালদার, আমার অভিজ্ঞতার ভিত্তিতে। আলাদা আলাদা জায়গায় কিন্তু হয়তো আলাদা আলাদা দৃশ্য দেখা যাবে, সেটার নিয়ে আমি বলতে পারবো না। মালদার কথা বলছি, মালদা ডিস্ট্রিক্টে প্রভু ভিত্তের মতো সম্পর্ক, সাহেব কালচার। যখনই অফিসারের সাহেব স্ট্যাম্প পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার ক্লেরিক্যাল স্টাফ মেসেঞ্জারদের সঙ্গে একদম পাল্টে যায় না, এবং কখনোই তারা ফ্রেন্ডলি না। মোটামুটি 100%, কিছু ব্যতিক্রম তো আছেই, সব জায়গাতেই থাকবে। সেটা সাইডে সরিয়ে রেখে আমি বলছি, সাধারণত আমি যা দেখেছি, আমার 34 বছর 10 মাসের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি। তো আমি 7টা কমপ্লেন টোটাল করলাম পরপর, আর কোনো উত্তর দেয়নি। আমি স্ট্রিক্ট থাকবো। আচ্ছা, আমাকে যে 14-20 ফেব্রুয়ারি যে প্রথম কন্ট্যাক্ট করেছিল PPGLH থেকে, তার দিন সাথে পর আরেকজন কেউ একটা ফোন করেছিল, উচ্চ পদের কেউ, যে আমি এই কমপ্লেনটাতে স্ট্রিক্ট থাকবো কিনা সেটা জিজ্ঞাসা করে।
সেদিন আমি মোটামুটি বোল্ডলি বলেছি, হ্যাঁ এটা ঘটেছে এবং আমাকে চাকরি ছাড়তে হয়েছে, অবশ্যই স্ট্রিক থাকবো। তখন আমি বলেছেন তাহলে আপনার যা তথ্য প্রমাণ যা আপনি দেবেন আর কি, সেগুলো নিয়ে রেডি থাকবেন। কিন্তু ওইটাই আমাকে লাস্ট যোগাযোগ করেছে স্টেট ব্যাঙ্ক, আর কখনও কোনো উত্তর দেয়নি, কোনো যোগাযোগ করেনি। খালি আমার কমপ্লেনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের থেকে চারবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে শুরু করে, ওটাও বলবো পরপর, সেগুলোর উত্তরে সব মিথ্যা রিপোর্টের মাধ্যমে আমার কেস একদিনে ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো মেরিট নাই বলে। মেরিট নাই, অথচ ন্যাশনাল হিউম্যান রাইটস আমার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে, যা করার কথা না। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, তারপর স্টেট লেভেলে। কিন্তু আমার মেরিট ছিল ওই সেন্ট্রালি আর কি, ন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে গেছে। তো সেটা তো বললাম, তার উত্তরে স্যাটিসফ্যাক্টরি ছিল না। এবং আমি বারবার যোগাযোগ করা সত্ত্বেও আর কোনো স্টেপ নেয়নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, চুপ করে থেকেছিল। আমি এমনকি ফোন করেও একদিন অনেক জায়গায় যতগুলো নাম্বার পেয়েছি ফোন করে এনকোয়ারি করেছিলাম, কিন্তু তারা বলেছিল যে এখনও পেন্ডিং আছে, আসবে যখন তার আগে কিছু জানা যাবে না, কেস উঠবে কমিশনের সামনে তারপরে জানা যাবে। হ্যাঁ, কমিশনের কথা একবার বলে দিই। সব শেষে আমি পুরো সিরিয়ালি যতগুলো কমপ্লেন করেছি সেগুলো বলবো। তারপরে আবার যখন আমার সব জায়গায় শেষ হয়ে গেল, আমি আবার নতুন করে হিউম্যান রাইটস কমিশনে করেছিলাম যে আমার এই কেসটা পেন্ডিং আছে, আমার তো সলভ হলো না। আবার কেসটা উঠেছে, আবার নতুনভাবে রেজিস্ট্রেশন হয়েছে এবং আবার চিঠি দিয়েছিল স্টেট ব্যাঙ্কে, এবং আবার একই যথারীতি একই উত্তর। এবং এই উত্তরটা যেহেতু কোর্টে কেস আছে পেন্ডিং, সেই জন্য এটা নিয়ে স্টেট ব্যাঙ্ক কিছু বলবে না বলে এইটুকুই বক্তব্য দিল। এটা ভালো তাদের পক্ষে পয়েন্টটা, কিন্তু আমি কিন্তু এই সময় দ্বিতীয়বার নতুন চেয়ারম্যানকে যে 3বার কমপ্লেন করেছি, তারপরে যোগাযোগ করেছিল। তার মধ্যে লিখেছিলাম যে আমার কোর্টে কেস পেন্ডিং আছে, আমি তো কেস চালাতে পারবো না, আমার তো টাকা পয়সা নাই, আর অনির্দিষ্টকাল কারণ সম্ভব না, সেটা কেন আমি বলবো। এই কেসটা ড্রপ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, কিন্তু ইনভেস্টিগেশন করে আপনি যথাযথ ব্যবস্থা নিয়ে এগুলো সব ক্লোজ করে দিন। কিন্তু ঘটনা তো জানেই যে ব্যাংক অন্যায় করেছে, আর অনেকে বলেছে, অনেকে ব্যাংকেরই যারা বলেছে সেগুলি আমি শোনাবো। ব্যাংক অন্যায় করেছে, আমার উপর ভীষণ মানে আনজাস্টিস আর কি, অন্যায় করেছে এবং আমার চাকরি ছাড়তে বাধ্য করেছে। এটা খুবই অন্যায়, প্যাথেটিক, ভাবা যায় না। সাতবারে স্টেট ব্যাংক কোনো কমপ্লেন না, জবাব না দেওয়াতে ওখানে আমি মোটামুটি 4র্থ বা 5ম থেকে লিখতে শুরু করেছি। আমি কিন্তু কোনো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না, সেক্ষেত্রে আমাকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে এবং আমাকে এগুলো প্রকাশ্য করে দিতে হবে। যদিও এমনিতে ব্যাংকের সিক্রেট আমি প্রকাশ করতে পারি না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চ থেকে অত্যাচারিত হয়ে যখন আমি চাকরি ছাড়লাম বাধ্য হয়ে, প্রাণে বাঁচতে, চোরকে বাঁচাতে যে চক্রান্ত করে আমার চোর এবং তার যে চাকরি এমপ্লয়ার আর কি, একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাসকেড কাস্টমার, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার, একজন ম্যানেজার পার্থ চক্রবর্তী, এদের সক্রিয়তায় এবং অবশ্যই সারা অফিসের সমস্ত যত রকমের স্টাফ আছে সবারই নিঃশব্দ সমর্থনে চাকরি ছাড়ার পর আমি শুরু করলাম কমপ্লেন করা। প্রথমে তো অনেক দিন করতে পারিনি, কারণ টাকাগুলো নিয়ে আমার সন্দেহ ছিল, ভয়ে তো আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আমার সঙ্গে তো কারোর সঙ্গে যোগাযোগ ছিল না স্টেট ব্যাংকের, এখনও নাই, প্রশ্নই নেই আর। তো কিছুই জানতে পারছিলাম না, টাকা পয়সা নিয়ে ভয় লাগছিল খুবই, যে ব্যাংক এভাবে চোরকে বাঁচাতে, চোরের পক্ষ নিয়ে একজন নির্দোষ স্টাফকে এভাবে চাকরি ছাড়া করে দিতে পারে, সে অফিসের কর্তৃপক্ষের উপর তো ভরসা করাই যায় না, সব কিছুই করতে পারে। রিভলভারও দেখিয়েছিল, আমাকে মারতেও পারত। তাও সবচেয়ে প্রথমে আমি অভিযোগটা করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। ওটা আমার একদম আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে হিউম্যান রাইটস আমি যাব,
এইভাবে আমার মানবিক অধিকার, মানবাধিকার লঙ্ঘন করেছে সব দিক থেকেই। একজন মানুষের জীবনযাত্রা, সংসার, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য যা যা ছিল, থাকার দরকার বা যা যা ছিল সবই ছিল, সে সব কিছুই কেড়ে নিয়ে নষ্ট করে দিয়ে ধ্বংস করে আমাকে জীবন ধ্বংস করে দেওয়ার ফলে আমার হিউম্যান রাইটসের কাছে আমার যাওয়ারই কথা ছিল। প্রথমটা দিয়েছিলাম, হিউম্যান রাইটস একটা নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাংকে যে এই ব্যাপারটা আমার কমপ্লেনটার ভিত্তিতে কী হয়েছে না হয়েছে সমস্ত তথ্য পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে আর কি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল 8 সপ্তাহের মধ্যে, এবং আমাকে কী ব্যবস্থা নেওয়া হলো আমাকে জানানোর কথাও বলা হয়েছিল। যদিও স্টেট ব্যাংক কোনো ইনভেস্টিগেশন করেনি এবং এড়িয়ে গেছে। এটা কী উত্তর দিয়েছে এটা নিয়ে পরে বলবো। আমি স্টেট ব্যাংকের কমপ্লেনগুলো আগে বলে দিই। প্রথমটার পরে আমি স্টেট ব্যাংকের কমপ্লেন শুরু করি 10 ফেব্রুয়ারি 20 তারিখে 2018, যখন টাকা পাচ্ছিলাম না 1 মাস 20 দিন পর। লিভ এনকাসমেন্ট, যেটা 7 দিনও লাগে না, মালদা থেকে হয়। বলার পর পেয়েছি যাতে যে কোম্পানির পর কলকাতা থেকে একজন PPGLH থেকে ফোন করে আমাকে জানতে চেয়েছিল। প্রথমে আমার পাওনা টাকাগুলো সম্পর্কে বলে দিয়েছে, যেগুলো রেডি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, এবার কর্পোরেট থেকে ছাড়লেই এগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে, জমা হয়ে যাবে। এবং 27শে মার্চ থেকে আমার পেনশন চালু হবে। তো পেনশন তো 27শে মার্চ চালু হবে, পেনশনের নির্দিষ্ট দিন আছে বলে। PF আর গ্র্যাচুইটির টাকা আমি মার্চের 6 তারিখে পেয়েছি। তারপরে 7 বাদ দিয়ে 8 তারিখে আমি পাঠিয়েছি স্টেট ব্যাংকের প্রথম কমপ্লেন, যে টাকা চুরি হওয়া, চোর, CCTV ফুটেজ, আমার উপর অত্যাচার, এই বিষয়ে ডিটেলস লেখে, বিস্তারিত লেখে। সর্বোচ্চ যেখানে অভিযোগ করার জায়গা, স্টাফ রিড্রেস সেকশন, সঞ্জীবনী HR। কিন্তু স্টেট ব্যাংক আমাকে আর কখনো উত্তর দেয়নি, কোনো যোগাযোগ করেনি। ওই PPGLH থেকে যে ফোনে যোগাযোগ করে জেনে নিয়েছে এবং আমি স্টিক থাকবো কিনা কমপ্লেনে জিজ্ঞাসা করেছিল, এবং আমি থাকতে চেয়েছিলাম। তার দিন সাথে পর আরও কোনো একজন অফিসার ফোন করে আমাকে বলেছিল যে রেডি থাকতে, প্রিপারেশন নিয়ে, যা যা আমার তথ্য প্রমাণ ইত্যাদি নিয়ে। কিন্তু আর কোনো ইনভেস্টিগেশন বা কিছু হয়নি। স্টেট ব্যাংক কোনো উত্তর দেয়নি। আমি একে একে কিছুদিন বাদ দিয়ে 2, 3, 4, 5, 6 আমি 7টা কমপ্লেন 7বার পাঠিয়েছি আর কি। শেষ একটা স্টেট চেয়ারম্যানের যে পার্সোনাল ডেজিগনেশন ওয়াইজ তার যে ইমেল ID আছে সেখানে পাঠিয়েছিলাম, এবং তার পরেই আমি কমপ্লেনের হার্ড কপি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়েছিলাম, যার অ্যাকনোলেজমেন্ট এসছে। স্টেট ব্যাংক কখনো আমাকে আর যোগাযোগ করেনি, কোনো উত্তর দেয়নি। এই কমপ্লেনগুলো কবে পাঠিয়েছি, ইমেলগুলোর ডেটগুলো আমি বলে দেবো দেখে আগে আমি একটু শর্টে বলে দিই সমস্ত কমপ্লেনগুলো, কারণ আমি CCTV ফুটেজ দেখিয়ে আমি আরও অন্যান্য প্রমাণ দিয়ে বলবো এই ভিডিওতে। সেই জন্য আমাকে বলতে হবে যে কেন আমাকে এগুলো করতে হচ্ছে। 7টা কমপ্লেন দেওয়ার পরে যখন হলো না, তাতে শেষ কমপ্লেনে আমি লিখেছিলাম, আগের থেকেই আমি 5ম না কত থেকে লিখেছি যে মনে হচ্ছে ব্যাংক আমার প্রতি কোনো সুবিচার করবে না আমাকে, কিন্তু এটা আমি ছেড়ে দিতে পারি না, আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এটা যেভাবে অত্যাচার করেছে আমার উপর, সেটা ছেড়ে দেওয়া যায় না, আমার কাছে সব প্রমাণও আছে। আমি প্রথমে প্রাইম মিনিস্টার্স অফিসে কমপ্লেন করেছিলাম অনলাইনে। প্রাইম মিনিস্টার্স অফিস থেকে একটু ইনস্ট্রাকশনও গেছিলো স্টেট ব্যাংক থেকে। একইভাবে সেটাও মিথ্যা রিপোর্ট সংগ্রহ করে, মানে রিপোর্টটা মিথ্যা ছিল, মালদা থেকে সংগ্রহ করে, RBI থেকে নিয়ে যেটা, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমার কেস ক্লোজ, নো মেরিট কেস ক্লোজ করে দিয়েছিল। তার রিভিউ করতে আবার দিয়েছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে, ব্যাংকিংয়ে, যে ইন্টারনেট থেকে যেমন পেয়েছি আর কি,
যা যা পেয়েছি গাইডলাইন। তারপরে রিভিউয়ের পরেও একটা নির্দেশ গেছিল স্টেট ব্যাংকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেটারও একই উত্তর, একই ওই রিপোর্টের ভিত্তিতে, খালি ডেটগুলো আলাদা 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 ডেটে একজন এজিএম র্যাঙ্কের একজন অফিসার এই রিপোর্টগুলো দিয়েছে কলকাতা এলএইচও থেকে, যার মূল ভিত্তি হচ্ছে মালদা আরপিও থেকে যে দুটো রিপোর্ট গেছে সেটা। এই রিপোর্টগুলো কী হয়েছে মালদা আরপিওতে, সেই মালদা ব্রাঞ্চের যারা অ্যাকিউজ, যাদের জন্য আমাকে চাকরি ছাড়তে হলো, যারা অন্যায়কারী অত্যাচারী, তাদের সঙ্গে কথা বলে ওরা ডিসিশন নিয়েছে এরকম কিছু হয়নি, সেটাই লেখা আছে। এরকম কিছু হয়নি, আমি কিছু বলিনি, আমি তো বলিনি, বলেই দিচ্ছি যে আমি কৌশলগত কারণে বলিনি তখন, কারণ আমি বিতর্কিত কিছু বললে আমার হাতে চেন পড়ে যেত একটা মেমো দিয়ে, এবং ডিসিপ্লিনারি প্রসিডিংসে পড়ে যেতাম, এবং আমি বেরিয়ে আসতে পারতাম না। বেরিয়ে মানে চাকরি ছেড়ে যেতাম, কিন্তু টাকা পেতাম না। এটা দীর্ঘদিন চলতো, যতদিন না ব্যাংক এটাকে শেষ করতো ডিসিপ্লিনারি প্রসিডিংসটা। দ্বিতীয়টা হলো 3 নম্বরটা আবার ফিনান্স সেক্রেটারি। 2 নম্বরটার পরেও যখন স্যাটিসফ্যাক্টরি রিড্রেস হয়নি তখন তারপরে ফিনান্স সেক্রেটারিকে পাঠানোর কথা বলা ছিল, এবং সেটাই করেছিলাম ডিপার্টমেন্ট অফ ফিনান্সে। একই উত্তর, অনলাইন এটাও। এরপরে লাস্ট ছিল যে এটার পরে যদি স্যাটিসফ্যাক্টরি রিড্রেস না হয় তাহলে আমাকে ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স এনার কাছে করতে অনলাইনে, সেটাও করেছিলাম, সেটারও একই উত্তর। কিছু সময় নিয়ে কিছু গ্যাপে আমি যেহেতু করেছি, তাহলে সবগুলো 4 জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের 4টা খুব গুরুত্বপূর্ণ দপ্তর থেকে যারা ব্যাংকিংয়ের বিষয়ে দেখবে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রথমে নির্দেশ গেছে আমার কোম্পানির উপর ভিত্তি করে, কিন্তু স্টেট ব্যাংক সব এড়িয়ে গেছে এবং আমাকে কোনো উত্তর দেয়নি। এগুলো অনলাইন থেকে আমি উত্তরটা পেয়েছি, আমার যে রিপোর্টগুলো আছে ওই উত্তরগুলো পেয়েছি। এই উত্তরে ঘটনার বিষয়ে স্বীকার করা হয়নি এবং আমার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি। এটা নিয়ে ওই কমপ্লেনগুলো যখন দেখাবো তখন বলবো যে কেন্দ্রীয় সরকারের এইসব ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টার্স অফিস, ফিনান্স ডিপার্টমেন্টের যে ব্যাংকিং সেকশন বিভাগ সেটা, তারপরে ফিনান্স সেক্রেটারি এবং ডিরেক্টর অফ পাবলিক গ্রিভেন্স সেন্ট্রাল গভর্নমেন্টের, এদের যে নির্দেশ গেল আমার কমপ্লেনটা যাচাই করে দেখে উপযুক্ত ব্যবস্থার জন্য নেওয়ার জন্য, কিন্তু স্টেট ব্যাংক পুরোপুরি যে এদের উপেক্ষা করলো এবং কিছুই মেনে চললো না, ইচ্ছামতো বয়ান দিয়ে দিল, ইচ্ছামতো লিখে দিল যে এটা মেরিট নাই, ক্লোজ হয়ে গেছে। এটা কি করতে পারে? তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরে কমপ্লেন করলাম কি করতে? ব্যাংকিং, ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স সেক্রেটারি, ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স, এগুলো কী করতে আছে ব্যবস্থাগুলো অনলাইন কমপ্লেন করার জন্য? এগুলো জরুরি কিছু নাই। এটা আমার মনে হচ্ছে না যে স্টেট ব্যাংক উপেক্ষা করতে পারে, কিন্তু করেছে আমি বলতে পারছি না। আমি জানাতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিপার্টমেন্টগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে তারা কিন্তু স্টেট ব্যাংক কিন্তু এই বিষয়টা মেনে চলেনি, তারা কেস ক্লোজ করে দিয়েছে। উত্তর দিয়েছে একটা, তাদের অনলাইনে দিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু নির্দেশ অনুযায়ী কোনো এই বিষয়ে তদন্ত করেনি বা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, এবং মেরিট নেই বলে কেস ক্লোজ করে দিয়েছে। এছাড়াও আমি আরবিআই তো করেছিলাম, ব্যাংকিং অম্বুডসম্যান আরবিআই করেছিলাম, প্রাইম মিনিস্টারকে ইমেল দিয়েছি ডেজিগনেশনে, এবং ব্যক্তিগত নামে নির্মলা সীতারামন অর্থমন্ত্রীকে দিয়েছি। এগুলো পরে কিছুদিন পর কোনো জায়গা থেকে আর কোনো উত্তর বা সাহায্যের আশ্বাস পাইনি। আমি আর কি আপ্রাণ চেষ্টা করে গেছি, আমার লেভেলে তো এর চেয়ে বেশি কিছু করার নাই। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন দিল্লি, তাদের দিয়েছি, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে দিয়েছি, পরে একটা করে বিভাগে দিয়েছি, তাকে সেখান থেকে কোনো সমাধান না পেয়ে আবার আরেকটা ডিপার্টমেন্টে, যেটা আমার মনে হয়েছে উপযুক্ত, সবগুলোই অথরাইজড আর কি ইন্ডিয়ান গভর্নমেন্টের বা স্বশাসিত, যেটা যেমন হিউম্যান রাইটস কমিশন।
কোর্টে গেছিলাম, কলকাতা হাইকোর্টে, সেখানে অনেক টাকা খরচ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে কেসটা রিজেক্ট হয়ে গেল এবং যে কারণগুলো লিখে রিজেক্ট হলো সেগুলো খুব অপমানজনক। এরকম মানে অপবাদ আমাকে শুনতে হবে বিচারকের ভাষায়, এটা আমি কল্পনাই করতে পারিনি। ওটা নিয়ে বেশি আলোচনাই করতে চাচ্ছি না। আমি যখন আমি দেখাবো রিপোর্টটা তখন দু একটা পয়েন্ট আমি তুলে দেবো। যেমন পুলিশের কাছে যাইনি, পুলিশে রিপোর্ট করিনি বলে আমার কেস রিজেক্ট হলো। পুলিশে তো আমি রিপোর্ট করতে পারি না, ব্যাংকের করার কথা ব্যাংক করেনি। আর ব্যাংক যে বকাচকা করছে, অত্যাচার শুরু করেছে, সেখানেই আছে যে আমি পুলিশকে জানিয়েছি বলেই, ভারবালি জানিয়েছি বলেই আমার উপর এই অত্যাচার করলো। তাইলে ব্যাংক আর কোর্টের কিন্তু মতামত আলাদা হয়ে গেল। ব্যাংক বলছে আমি পুলিশের কাছে কেন গেছি, তারপর ভীষণ অত্যাচার করেছে। কোর্ট বলেছে পুলিশের কাছে কেন আমি এফআইআর করিনি, যার জন্য আমার কেসটা রিজেক্ট হয়ে গেছে। আরও কিছু কারণ আছে, দেখে বলবো পয়েন্ট থেকে। আমার উপর কিছু অ্যালিগেশন মানে ওরকমই আর কি, যে আমি কিছু সুবিধা নেওয়ার জন্য বা আমার ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিকভাবে এভাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি পরবর্তীকালে। এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টেট ব্যাংকের কাছে খবর গেছে, আমার কমপ্লেন গেছে, কিন্তু আমি কখনো স্টেট ব্যাংকে ডাইরেক্ট কোনো অভিযোগ জানাইনি। এগুলো নাকি স্টেট ব্যাংকের উকিল বলেছে, কিন্তু এটা তো ঠিক না। শুধু হিউম্যান রাইটসের কাছে একটা প্রথম কমপ্লেনটা ছাড়া সবগুলি আগে স্টেট ব্যাংকে করেছি 7টা। তারপরে সেখান থেকে আমি বলে দিয়েছি যে আমি এখানে সুবিচার পাবো না, ধরে নিয়েই আমি অন্য ডিপার্টমেন্টে চেষ্টা চালাতে যাচ্ছি। এবং আমি এটা প্রকাশ্য করতে চাই মিডিয়া ইত্যাদিতে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অন্যান্য ডিপার্টমেন্টও কোনো কিছু না হওয়াতে আইবিএতে করেছি। তখনকার আইবিএর চেয়ারম্যান ছিল স্টেট ব্যাংকের যিনি চেয়ারম্যান, তিনি। আমি লেখার মধ্যে লিখেছি যে আমি স্টেট ব্যাংকে এতগুলো কমপ্লেন করেছি, আপনাকেও দিয়েছি, আপনার অ্যাড্রেসে, আপনার ডেজিগনেশনে হার্ড কপিও পাঠিয়েছি, রেজিস্টার্ড পোস্টে, কিন্তু কোনোরকম আমি তো সাড়া না পেয়ে খুব আশাহত হয়েছি। কিন্তু এটা আমি চাই যে এটা নিয়ে ব্যাংক দেখুক। আইবিএর চেয়ারম্যান হিসাবে ওনাকে আমি দিয়েছি, সমস্ত প্রমাণগুলোই দিয়েছি, ডিটেলস ঘটনা লিখেছি, কিন্তু একই ব্যাপার, সেখান থেকে কোনো সাড়া আসেনি, কোনো উত্তর দেয়নি। ব্যাংক আমাকে কখনোই উত্তর দেয়নি। আজ এই জিনিসটা কী প্রমাণ করে ব্যাংক? আমি যদি এগুলো তো আমি যে অভিযোগগুলো আনছি সেগুলো তো ভালো কিছু না ব্যাংকের পক্ষে। তো হয় আমাকে উত্তর দিবে, আমার অভিযোগে সাড়া দিয়ে তদন্ত করবে, তারপরে যা সিদ্ধান্ত নেবে, না হলে আমাকে এগুলো বারণ করবে বা অফিসিয়ালি জানাবে যে আমি এগুলো কেন জানাচ্ছি, ভুল করছি, আমার বিরুদ্ধে পদক্ষেপও নেওয়ার সুযোগ হয়তো আছে, সব রকমই আছে। এর আগে তো ভয় দেখিয়েছিল একবার পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে দিয়ে, সেটা আলাদা করে বলবো। হ্যাঁ, পেনশনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকেও দিয়েছি, সেক্রেটারি পাল্টে গেল, সেক্রেটারিকেও আবার দিয়েছি, কেউ কোনো রেসপন্স করেনি। আর এই অদ্ভুত বাংলা, পশ্চিমবঙ্গের বাঙালি, বীর বাঙালিরা, আমার এটা খুবই খারাপ লাগে যে একটা কেউ আমাকে সাড়াই দিল না। নিরাপত্তার অভাব বোধ করছিলাম, নিরাপত্তার জন্য রাজ্য সরকারের কাছে নবান্নে যত রকম অ্যাড্রেস পেয়েছি, চিফ মিনিস্টার এবং সেক্রেটারি, চিফ সেক্রেটারি, এই ধরনের যতগুলো ইমেল আইডি পেয়েছি একসঙ্গে করেছিলাম, এদের পাঠিয়েছি। আমি তো ঠিক জানি না ঠিক কোনটাতে করলে আমার কাজ হবে, সবাইকে ওইভাবেই লিখেছি যে আমি জানি না কোথায় ঠিক জায়গায় পাঠালাম কিনা, এটা যেন ঠিক জায়গায়, যদি না হয় ঠিক জায়গায় পাঠিয়ে যেন আমার এই সাহায্যটা আমাকে করা হয় নিরাপত্তা দিয়ে। মালদা প্রশাসনের কাছে পাঠিয়েছি 2বার দেওয়ার পর, এসপিকে এবং ডিএমকে 2বার দেওয়ার পর দ্বিতীয় আমাকে ডেকে অবশ্য কথা বলেছে। একমাত্র মালদার জেলা প্রশাসন ডিএমএসপিকে যে দিয়েছিলাম সেখান থেকেই আমাকে খবর দিয়ে ডেকে পাঠিয়ে ডিএসপি কথা বলেছেন। এই একমাত্র যারা আমার সঙ্গে আমাকে সাড়া দিয়েছে এবং কথা বলেছে, যদিও তারপরে আর কোনো রকম কিছু হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু একমাত্র এরা
মালদা কথা বলেছে, মালদা প্রশাসন এসপি দিক থেকে ডিএসপি। পরের বার 2020 সালে চেয়ারম্যান, স্টেট ব্যাংকের চেয়ারম্যান পাল্টানোর পর আবার চেয়ারম্যানকে পাঠিয়েছি 3 বার। তার মধ্যে 2 বার চেয়ারম্যান এবং যে বিভাগটা সঞ্জীবনী 2 জায়গাকেই অ্যাড্রেস করে দিয়েছি। এবং প্রথম থেকে 3টাতেই আমি লিখেছি যে আমার হাইকোর্টে এই কেসটা পেন্ডিং আছে, কিন্তু কেসটা তো আমি চালাতে পারবো না, টাকা পয়সার ব্যাপারে আমার চালাতে পারবো না, দীর্ঘদিন লাগবে, যে কোনো কারণে হোক। এটা ব্যাংকের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করে যা এটার সিদ্ধান্ত নিয়ে এটা ড্রপ করে দিতে যাওয়ার জন্য আমি আবেদন করেছি। কারণ কোর্টের কেস পেন্ডিং থাকলে কী হয়, অসুবিধা হয় জানি না, কিন্তু অনেক কিছু শুনতে হয় কোর্টের কেস পেন্ডিং, কাজে কেউ কিছু মন্তব্য করবে না, মতামত দেবে না, এই ধরনের। হিউম্যান রাইটসের দ্বিতীয় নির্দেশটা পরে স্টেট ব্যাংক এটাই জানিয়েছে আমাকে। কিন্তু প্রমাণও পাঠিয়েছিলাম, চেয়ারম্যানের যে ইমেলটা করেছিলাম 3 বার করেছি, তাতে প্রমাণ পাঠিয়েছিলাম। একটা অত্যাচারের প্রমাণ তো পাঠিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ, চুরির ফুটেজে বোধহয় পাঠিয়েছিলাম, দেখতে হবে, আমি বুঝতে পারবো যে দেখলেই, ইমেলটা দেখলে। তাই কাজেই কোনো কিছুতেই কিছু হলো না মানে আমি চুপ করে যাবো, এটা হজম করে নেব, এটা হতে পারে না। একজনের জীবন ধ্বংস করে দিল, একজন একটা ফ্যামিলিকে নষ্ট করে দিল, এটা তো আমার প্রাপ্য না। কারণ আমার তো কোনো দোষ নাই, অন্যায় নাই, সারা জীবনে কখনোই কিছু করিনি আমি। এইরকম কেন একটা শেষ হবে আমার জীবনের? সেই জন্য আমি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণগুলো দিচ্ছি। আমি বলে বলে দেবো, ওখানে ভিডিওতে প্রকাশ করব কি কি বলেছে, কি কি অত্যাচার করেছে, আর এই কমপ্লেনগুলো আমি বলে দেবো, ভিডিওতে ক্লোজে দেখিয়েও দেবো, যে কেউ এটা পড়ে নিতে পারবে জুম করে, বা পজ করে জুম করে, অথবা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারবে। দেখা যাক কী হয়, কিন্তু এই বিষয়টা আমি হজম করে নিতে পারি না, কেউই যে সাড়া দেবে না। মালদারও অনেককে জানিয়েছি, যারা মানে এই প্রশাসনিক বিভাগগুলো ছাড়াও অনেক এমিনেন্ট পার্সন, রাজনৈতিক নেতা, পরিচিত অপরিচিত সব রকম, কেউ সাড়া দেয়নি। মালদা মিউনিসিপ্যালিটির কয়েকজন কাউন্সিলরকে, দীর্ঘকাল পৌরসভার চেয়ারম্যান থাকা একজনকে, মন্ত্রীও ছিলেন উনি, কেউ কোনো সাড়াই দিল না। হোয়াটসঅ্যাপে লিখে প্রমাণ সহ পাঠিয়েছি, একটু খোঁজখবর নেওয়া যে মালদার সেন্টিমেন্টে, যে মালদাতে আমার এরকম মর্যাদা নিয়ে হয়েছে, আমি সমাজে তো মেলামেশা করতে পারছি না, বাড়ি থেকে কেউ বেড়ে আয় না, কারণ এটা বিশ্বাস করবে না কেউ, আমার চাকরি চোর চুরি করেছে আর আমাকে চাকরি ছাড়তে হলো, এটা আমি বিশ্বাস করতাম না। কেউ সাড়াই দিল না, এটা অদ্ভুত দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না, কী জন্য জানি না। অথচ কত এরকম ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে অত্যাচারের শিকার, অত্যাচারিত হওয়া, এগুলো নিয়ে কত রকম খবর হয়, কত সংস্থা, সাংবাদিক ইত্যাদি এগিয়ে আসে, রাজনৈতিক দলও এগিয়ে আসে, কেউ কোনো খবর নিতেই রাজি হলো না, সাংবাদিকরাও খবর নিতেই রাজি হলো না। সব জায়গায় অনেক কটা পত্রিকাতে পাঠিয়েছি, সাংবাদিককে পাঠিয়েছি, নাম করা সাংবাদিককে, বাধ্য হয়ে আমি এখানে এই ভিডিও করে ফেসবুকে প্রকাশ করছি, এবং অনেককে পাঠাবো, হোয়াটসঅ্যাপে বহুজনকে, এবং সমস্ত প্রশাসনিক যেখানে যেখানে আমি পাঠিয়েছিলাম কমপ্লেন, এই সব জায়গাতেও পাঠাবো, তার জন্য এটা রেডি করছি। আমি এবারে প্রথমেই সিসিটিভি ফুটেজটা দেখাতে চাই, যেটাতে দেখা যাচ্ছে যে টাকাটা চুরি করেছে। আমি পুরো ঘটনাটাই পর দিব, যার পর যেটা ঘটেছে, যার পর যেটা আমি করেছি, চাকরি ছাড়ার পরেও সেগুলো আমি পর দিব। এবং আমি ভিডিওটা যখন দেখাবো তখন বলে 15:14 টাকা তুলবে, অর্থাৎ 3:14। ওপরে ডান দিকে দেখা যাচ্ছে যে সময়, তারপর বাঁ দিকে ডেট 5/6/2018। এই ছেলেটা সেদিন ওর সঙ্গে হিসাবে এসেছিল, ওকে কাউন্টার পার্টটা দিয়েছি,
যে টাকাটা যে তুললো সে বেরিয়ে গেছে 5-7 মিনিট পর, এই টাকাটা তোলার পরে পরেই বেরিয়ে গেছে, কিন্তু হয়তো বাইরে ছিল, কারণ এই লাল টি শার্ট পরে ছেলেটা বারবার বাইরে যাচ্ছিল আর ঢুকছিল অনেকবার, সেটা দেখাবো। এই টাকাটা চুরি করলো সে, কিন্তু পরে কখনো আর আসেনি। প্রথম দিন দেখা হয়েছিল, এসেছিল এবং সে বুক টুক চাপড়ে বলেছিল আমাকে কেউ কিছু করতে পারবে না। ও কথাটাই ঠিক হয়েছে, আমাদের চিফ ম্যানেজারই এবং যে অন্যান্য অফিসার স্টেট ম্যানেজার ওদের কথাই রেখেছে, চোরের কথা রেখেছে, ওকে কেউ কিছু করতে পারেনি। চোরের যে মালিক, ক্যাশকেট কাস্টমার, খুব ইম্পর্টেন্ট কাস্টমার, সেও প্রথম দিনই বলেছিল ও টাকা চুরি ফুরি হয়নি, দেখেন ব্যাংকেই আছে টাকা। চুরি টুরি হয়নি, ব্যাংকেই আছে দেখেন, এই কথাটা আমার কানে গেছিল, জোরে জোরেই বলেছিল এবং আমার এটা খুব অপমানিত বোধ করেছিলাম। যার মানেটা হচ্ছে টাকাটা চুরি টুরি হয়নি, ক্যাশিয়ার অর্থাৎ আমি টাকাটা কোথাও লুকিয়ে বা সরিয়ে রেখেছি, এটা পরিষ্কার ইঙ্গিত। এবং সেই কথাটাই ব্যাংক লাস্টে প্রচার করলো যে কোনো চুরি হয়নি, ওখান থেকে অন্য কোনোভাবে খোয়া গেছে। মানে মিথ্যা মিথ্যা কথা বলে আমাকে মানে এত অপদস্থ, যেখানে আমি সারা জীবনে কখনোই অপমানিত হওয়ার মতো কোনো কাজ করিনি এবং করেও নি কেউ। সালে মালদা বেঞ্চে থেকে আবার শুরু হয়েছে। (1401) 15-14 অর্থাৎ 3টা-14 ঠিক ডানারটা দিয়ে টাকাটা তুলে নিয়েছে। (15-14) হাত ঢোকাবে। টাকা উঠালো, তারপরে যে টাকা দেয়নি সেটা জানতে হবে। এটা নিয়ে গেল ভেতরের ছেলেটা, ক্যাশবোর্ডের ক্যাশিয়ার, এর মাঝখানে আর টাকা দেয়নি।
ব্যাস ও উঠে চলে গেল। টাকা উঠালো, তারপরে যে টাকা দেয়নি সেটা জানতে হবে। এটা নিয়ে গেল ভেতরের ছেলেটা, ক্যাশবোর্ডের ক্যাশিয়ার। এর মাঝখানে আর টাকা দেয়নি।